আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, যেই টপিকসটা আমাদের ইন্টার যে সামনে পরীক্ষা, তোমরা যারা পরীক্ষার্থী আছো তাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আবার ইন্টার ফার্স্ট ইয়ারে যারা আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ, যারা চাকরির পরীক্ষা দিবে তাদের জন্য গুরুত্বপূর্ণ। ওভারঅল ইংলিশের একেবারে বেসিক একটা টপিকস এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুতরাং তোমরা এখনও যারা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই, তাদের সাথে শেয়ার করো নাই, তাদের সাথে খুব দ্রুত শেয়ার করে দাও। প্লাস তোমরা সবাই কে কোথা থেকে জয়েন হয়েছো খুব দ্রুত কমেন্ট বক্সে জানিয়ে দাও। যারা আমাকে সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। মহিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম, আমাকে সালাম দিয়েছো। ইমরান আহমেদ, সারিয়া জান্নাতকে মেনশন করেছো, বেশ অসংখ্য ধন্যবাদ ইমরান আহমেদ, তুমি অনেকজনকে মেনশন করেছো। এবং ইমরান আমাদের সাথে যুক্ত হয়েছে টাঙ্গাইল থেকে, অসংখ্য ধন্যবাদ ইমরান। দেন তোমরা আরও যারা জয়েন্ট হয়েছো, কে কোন জায়গা থেকে জয়েন হয়েছো, প্লাস তুমি কোন ডিস্ট্রিক্ট থেকে আছো, বাংলাদেশের কোন প্রান্ত থেকে আছো, এটা আমাদেরকে কমেন্ট করে একটু জানিয়ে দাও। আমরা জানি আমাদের এই পড়ালেখার সাথে সেই টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, অর্থাৎ বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং পূর্ব থেকে পশ্চিমবঙ্গ পর্যন্ত সব জায়গা থেকে, সবগুলো ডিস্ট্রিক্ট থেকে আমাদের সাথে তোমরা যুক্ত আছো। নাইমা ফারহিন বলেছো ময়মনসিং থেকে, অসংখ্য ধন্যবাদ, সেই সুদূর ময়মনসিং থেকে যুক্ত হয়েছে। দেন হচ্ছে গিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে পিতাহারা পুত্র। কেন তুমি পিতাহারা পুত্র? ময়মনসিং থেকে। হৃদয়ের কোরআন সিলেটের হবিগঞ্জ থেকে। দেন মাহমুদা আছে টাঙ্গাইল থেকে, ভাই অসংখ্য ধন্যবাদ। ইমরান আহমেদ অনেকজনকে শেয়ার করেছো। মুসলিমা আক্তার, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা আমাদের ক্লাসটা শুরু করি। এবং তোমাদের আজকের ক্লাসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে প্রায় আমি তোমাদের জন্য 30টা এমসিকিউ সিলেক্ট করেছি। এখানে আমরা প্লাস 30টা এমসিকিউ নিয়ে আলোচনা করব। 30+ এমসিকিউ, 30+ এমসিকিউ মানে হচ্ছে 30+ রুলস। একটা এমসিকিউ মানে হচ্ছে গিয়ে একটা রুলস, তার মানে টোটাল রুলস পাচ্ছ 30টা। এবং এই যে 30টা রুলস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই 30টা রুলস দিয়ে তুমি মিনিমাম যখন প্র্যাকটিস করতে যাবে তখন 300+ এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে বা সলভ করতে পারবে। মিনিমাম 300+, মিনিমাম 30টা রুলস দিয়ে মিনিমাম 300+ এমসিকিউ। অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে তুমি যখন বিভিন্ন কম্পিটিটিভ বই দেখবে, এর উপরে দেখবে যে প্রায় 1000+ এমসিকিউ আছে। তার মানে এই 30টা দিয়ে 300+ বা এর অধিক কী পাবে? এমসিকিউ পাবে। খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস, আশা করি তোমরা এটা এনজয় করবে। ওকে, আমরা প্রথমে যেই টপিক্সটা দেখি বা যেই প্রশ্নটা দেখি এখানে বোর্ডে, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কী বোঝায়? পার্সন বোঝায়, নাম্বার পার্সন জেন্ডার বোঝায়, নাম্বার অ্যান্ড পার্সন বোঝায়, আর নাম্বার অনলি, শুধু নাম্বার বোঝায়। এই চারটার মধ্যে সঠিক অ্যান্সার কোনটা? অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন বিষয়টা নিয়ে ডিল করে? শুধু পার্সন নিয়ে ডিল করে, না শুধু নাম্বার নিয়ে ডিল করে, অথবা নাম্বার পার্সন জেন্ডার নিয়ে ডিল করে, আর নাম্বার অ্যান্ড পার্সন নিয়ে ডিল করে? তাহলে এর মধ্যে সঠিক উত্তর কোনটা, অর্থাৎ অ্যান্সার কোনটা হবে, এটা খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন অংশটা নিয়ে ডিল করে, এটা খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে হৃদয়ের কোরআন আছে, দেন সামির উরাং আছে, অনেকেই যুক্ত হয়েছো। দেন মাহমুদা আছে আমাদের সাথে, এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছে ফাতিমা জান্নাত। ওকে, অসংখ্য ধন্যবাদ। ইমরান আহমেদ অ্যান্সার বলেছো বি। খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন অংশটাকে রেফার করে বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাজ কি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কোন অংশটা নিয়ে ডিল করে, এটা খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যদি তোমরা সঠিক অ্যান্সার জেনে থাকো। মাহমুদা বলেছো বি। ওকে, তোমরা এখন যারা লাইভ দেখছো, তোমরা যদি কমেন্টস করো উইদিন আ সেকেন্ড অনেকগুলো কমেন্ট চলে আসার কথা। সুতরাং আমি বলবো তুমি অ্যান্সার যেটা তোমার কাছে মনে হয়, তোমার ব্রেনে যেটা আছে, তোমার কাছে যেটা লজিক্যাল মনে হয়,
নির্দ্বিধায়, নির্ভয়ে, নির্বিঘ্নে এটা কমেন্ট করে ফেলতে হবে। এবং এখানে শাই ফিল করার বা লজ্জা ফিল করার আসলে কোনোই সুযোগ নাই, বরং সঠিক অ্যান্সারটা তুমি জানার চেষ্টা করছো। তোমার ভুল হতে পারে, ভুল হবে বলেই তুমি শেখার চেষ্টা করছো। সুতরাং সঠিক এবং ভুল দুটোই অ্যান্সার হতে পারে, কিন্তু আমাকে স্বতঃস্ফূর্ত পার্টিসিপেট করতে হবে। ওকে, তাহলে সাবজেক্ট এবং ভার্ব এই দুটোর যে এগ্রিমেন্ট, সেই এগ্রিমেন্টকে কি বলা হয়? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট এবং ভার্ব কি নিয়ে ডিল করে? এখানে সঠিক অ্যান্সার হচ্ছে সি। সাবজেক্ট এবং ভার্ব নাম্বার এবং পার্সন নিয়ে ডিল করে, জেন্ডার নিয়ে ডিল করে না। জেন্ডারটা কি? জেন্ডারটা হচ্ছে ম্যাসকুলিন মানে পুরুষ লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, নিউটার জেন্ডার, কমন জেন্ডার। আমরা জানি জেন্ডার 4 প্রকার। আমাদের সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু জেন্ডারটা ভেরি করে না, বরং আমাদের এখানে ভেরি করতেছে নাম্বার। কি ভেরি করতেছে? নাম্বার। প্রথমত নাম্বারের ক্ষেত্রে আমরা কি দেখি? নাম্বার হচ্ছে 2 প্রকার। নাম্বার, দেয়ার আর 2 কাইন্ডস অফ নাম্বার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার, আমরা জানি এটা সিঙ্গুলার, এবং 2 নম্বরে হচ্ছে প্লুরাল, প্লুরাল। আমরা জানি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্বের সিঙ্গুলার ফর্ম হবে, আবার ভার্বেরও 2টা ফর্ম। ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে, ভার্ব সিঙ্গুলার। আবার সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বের কি হবে? ভার্ব হবে প্লুরাল। তার মানে এখন এখানে যদি আমরা দেখি যে নাম্বার 2 প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। এই সিঙ্গুলার প্লুরাল কি হতে পারে? পার্টস অফ স্পিচ আমরা জানি 8 প্রকার। এই 8 প্রকারের মধ্যে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে কি বসে বলো তো? কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে কোন পার্টস অফ স্পিচ বসে? কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে নাউন অথবা প্রোনাউন। কি হিসেবে? সাবজেক্ট হিসেবে বসবে নাউন অথবা প্রোনাউন। এই নাউন এবং প্রোনাউন 2 প্রকার হতে পারে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল। আবার আমরা যদি ভার্বের দিকে খেয়াল করি, ভার্ব কয় প্রকার হতে পারে? ভার্বও আবার এদিক থেকে নাম্বারের বিবেচনায় 2 প্রকার হতে পারে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল। দ্যাটস কল নাম্বার, দ্যাটস কল নাম্বার। আবার এখানে নাম্বারের পরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে পার্সন। আগে আমরা নাম্বার নিয়ে আরেকটু আলোচনা করি, তোমাদের দেখি এক্ষেত্রে কনসেপ্টটা ক্লিয়ার কিনা। যে আমরা সিঙ্গুলার প্লুরাল লিখলাম, MAN ম্যান, GO গো, ম্যান গো, MANGOES ম্যানগোস, 2টা শব্দ লিখলাম। এরপরে এখানে লিখলাম GO গো, GOES গোস। এখানে GOES গোস। এই যে ম্যানগো এবং ম্যানগোস, গো এবং গোস, এটার মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল? প্রথম ম্যানগোটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা একটু কমেন্ট করে জানাও। ম্যানগোস কি সিঙ্গুলার না প্লুরাল? এটা একটু কমেন্ট করে জানাবে। আবার গো সিঙ্গুলার না প্লুরাল? এটা কমেন্ট করবে। গোস সিঙ্গুলার না প্লুরাল? এটা কমেন্ট করবে। অর্থাৎ এখানে এই ম্যানগো আমরা জানি এটা হচ্ছে কি? ম্যানগো, আম, এটা হচ্ছে নাউন। যেহেতু এখন আমের সিজন চলতেছে, যার জন্য হচ্ছে গিয়ে আমি এখানে ম্যানগো শব্দটা চুজ করলাম। আবার সরি, এই পাশে আমরা ভার্ব হিসেবে কি নিলাম? আমরা গো বলছি এবং গোস, GOES গোস, এই 2টা হচ্ছে ভার্ব। এখন এই ভার্ব দুটোর মধ্যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও, খুব দ্রুত। তোমরা যারা দেখছো আমাকে, সিঙ্গুলার এবং প্লুরাল, সিঙ্গুলার প্লুরাল। আওয়াজ কম বলেছো, আওয়াজ কম। আওয়াজ কেন কম হবে? আওয়াজ তো কম হওয়ার কথা না। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যারা দেখছো। তোমাদের কাছে আমার যে প্রশ্নটা ছিল, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদের সাথে যুক্ত হয়েছে সাবিকুন নাহার নীলা, সে সুদূর পটুয়াখালী থেকে যুক্ত হয়েছে। ম্যানগো বলেছো সিঙ্গুলার, ম্যানগোস বলেছো প্লুরাল। ইমরান আহমেদ কমেন্ট করেছো, কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি বিথি গো বলেছো প্লুরাল, গোস বলেছো সিঙ্গুলার, অসংখ্য ধন্যবাদ। এরপরে ম্যানগো সিঙ্গুলার, ম্যানগোস প্লুরাল, অসংখ্য ধন্যবাদ সামির উরাং। দেন তাহিদুল ইসলাম বলেছো ম্যানগো সিঙ্গুলার, ম্যানগোস সিঙ্গুলার, 2টি সিঙ্গুলার বলেছো। আই ডোন্ট নো, ম্যানগো সিঙ্গুলার, ম্যানগো প্লুরাল। বিষয়টা একটু কনফিউজিং, তাই না? তোমরা এটাকে কনফিউজড
অর্থাৎ এখানে এই অংশটা নিয়ে তোমরা কনফিউজড হয়ে গিয়েছো। এখন দেখো, প্রথমত হচ্ছে নাউনের ক্ষেত্রে যদি আমরা সিঙ্গুলার এবং প্লুরাল করতে চাই, এখানে দুটো নিয়ম। নাউনকে যদি সিঙ্গুলার করতে চাই, নাউনের সিঙ্গুলার ফর্মের সাথে কখনো কি হয় না, এস বা ইএস যুক্ত হয় না। ম্যাঙ্গো শব্দের অর্থ হচ্ছে আম, এটা শুধু আমকে বোঝাচ্ছে। আর ম্যাঙ্গোস শব্দের অর্থ হচ্ছে আমগুলো। ম্যাঙ্গো শব্দের অর্থ কি? আমগুলো। তার মানে উপরের যে ম্যাঙ্গো, এই ম্যাঙ্গোটা হচ্ছে সিঙ্গুলার। উপরের ম্যাঙ্গো যেটার সাথে এস বা ইএস নাই, এটা হচ্ছে সিঙ্গুলার। আবার ম্যাঙ্গোস যার সাথে এস অথবা ইএস যুক্ত আছে, এটা হচ্ছে প্লুরাল। তাহলে এখানে আমরা কি শিখলাম বা কি দেখলাম, সেটা হচ্ছে নাউনের সাথে অর্থাৎ নাউনের শেষে যদি এস অথবা ইএস যুক্ত হয়, তখন সেই নাউনটা কি হয়ে যাবে? তখন সেই নাউনটা হয়ে যাবে প্লুরাল। আর এস বা ইএস যদি না থাকে, তখন সেটা কি হবে? তখন সেটা হবে সিঙ্গুলার। অন দ্য আদার হ্যান্ড, এই যে গো এবং গোস, এখন দেখো এখানে এই যে গোস, এর সাথে এস ইএস আছে, কিন্তু ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে, তখন সেই ভার্বকে আমরা বলি সিঙ্গুলার। কি বলি? ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে, সেই ভার্বকে আমরা বলি সিঙ্গুলার। আর ভার্বের শেষে যদি এস বা ইএস না থাকে, তখন সেই ফর্মটাকে আমরা কি বলি? প্লুরাল বলি। তার মানে এটা নাউনের বিপরীত। নাউনের যে নিয়মটা, সেই নিয়মের বিপরীত। আমরা বলেছি নাউনের শেষে যদি এস বা ইএস না থাকে, তখন সেটা হবে সিঙ্গুলার। অন দ্য আদার হ্যান্ড, ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে, তখন সেটা হবে সিঙ্গুলার। আবার নাউনের শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে, তখন সেটা হবে প্লুরাল। আর ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত না থাকে, তখন সেটা হবে প্লুরাল। তাহলে এখানে আমরা নাউন এবং ভার্বের যে সিঙ্গুলার এবং প্লুরাল যে ফর্মটা আছে, এটা কিন্তু আমরা খুব সহজে শিখে ফেললাম। সুতরাং তোমরা যারা সঠিক অ্যান্সার দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা দিতে পারো নাই, তারা এই বিষয়টা বা এই কনসেপ্টটা একেবারে ক্লিয়ার রাখবে, কারণ এই বিষয়টা স্টুডেন্টদের মধ্যে অনেক বেশি কনফিউশন তৈরি করে ফেলে। তারা হচ্ছে কি পরীক্ষার হলে অ্যান্সার করতে গিয়ে বা কারো কাছে অ্যান্সার বলতে গিয়ে কনফিউজড হয়ে যায়। আমি আবার একেবারে সংক্ষেপে তোমাদেরকে বলে দিচ্ছি। অর্থাৎ নাউনের শেষে যদি এস বা ইএস থাকে, তখন সেই নাউনটা হবে প্লুরাল। আর ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে, নাউনের শেষে যদি এস বা ইএস থাকে, তখন সেই নাউনটা হবে প্লুরাল। আর ভার্বের শেষে যদি এস বা ইএস থাকে, তখন সেই ভার্বটা হবে সিঙ্গুলার। আবার এটার উল্টোটা, নাউনের শেষে যদি এস বা ইএস না থাকে, তখন সেটা হবে সিঙ্গুলার। আর ভার্বের শেষে যদি এস বা ইএস না থাকে, তখন সেটা হবে প্লুরাল। ওকে, আশা করি তোমরা এই অংশটা বুঝতে পেরেছো। এটা গেল আমাদের নাম্বারের নিয়ে আলোচনা। নাম্বারের যে কনফিউশন, সেটা আমরা দূর করলাম। এখানে তোমাদেরকে আর একটা গল্প আমি শোনাতে পারি, এটা তোমাদের মজা লাগবে। সেটা হচ্ছে, দেখো আমরা বলছি ম্যানগোস, MAN ম্যান, GO গো। এই দেখো ম্যাঙ্গো মানে হচ্ছে, এটাকে বললাম আমরা আম। এখন এই আমের মধ্যে কি আছে? ম্যান। ম্যান মানে মানুষ। আর এই গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। এখন যখন ইংরেজরা আমাদের দেশে আসছিল, তখন হচ্ছে গিয়ে এই ম্যাঙ্গোর যে অর্থ আম, এই আম শব্দটা আবিষ্কার হয়। আবিষ্কার কিভাবে হয়? কোনো এক বাঙালি মাথায় আম নিয়ে পথ পাড়ি হচ্ছিল, তখন ইংরেজ আর একজন ব্যক্তি কাছে জিজ্ঞেস করা হলো যে তার মাথায় কে। কিন্তু ইংরেজ তো বাংলা বুঝে না, সে বলছে ওই লোকটাকে দেখে যে ম্যানগো মানুষ যায়, সে যে তার মাথায় কে এই বিষয়টা বুঝে নেয়। তখন ওই জায়গা থেকে মানুষ যাওয়া থেকে কি তৈরি হয়েছে? ম্যানগো তৈরি হয়েছে, যেটা বাংলা অর্থ হচ্ছে আম। ম্যানগো মানুষ যায়, বাট ওখান থেকে ইংরেজরা এই শব্দটা নিয়েছে আম। আশা করি বুঝতে পেরেছো। বিষয়টা এরকম আর কি, কিছুটা ইন্টারেস্টিং, বা এটা সত্য হতে পারে আর মিথ্যাও হতে পারে, মিথ। ওকে, দেন হচ্ছে কি আমরা দেখি এখানে নাম্বারের পরে আছে পার্সন। পার্সন কত প্রকার? এটা একটু কমেন্ট করে জানাতো, পার্সন শব্দের অর্থ কি প্লাস পার্সন কত প্রকার। পার্সন শব্দের অর্থ কি প্লাস পার্সন কত প্রকার? খুব দ্রুত একটু কমেন্ট করে জানাও যারা আমাকে দেখছো, যে পার্সন শব্দের বাংলা অর্থ কি প্লাস পার্সন কত প্রকার। MD হাবিবুর রহমান বলেছো হাই, তোমাকে হ্যালো। ওকে হাবিবুর রহমান, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। তাহলে আমরা
তোমাদের কাছে জানতে চেয়েছি পার্সন কত প্রকার, পার্সন 3 প্রকার বলেছো, অসংখ্য ধন্যবাদ। পার্সন শব্দের অর্থ আমরা জানি ব্যক্তি, বা এটার বাংলা যেটাকে বলে সেটা হচ্ছে পুরুষ। পার্সন শব্দের অর্থ কি? পার্সন শব্দের অর্থ হচ্ছে পুরুষ। এখন পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, এরপরে হচ্ছে সেকেন্ড পার্সন, 3 নম্বরে হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবং ফার্স্ট পার্সনকে কি বলা হয়? ফার্স্ট পার্সনকে বলা হয় উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনকে বলা হয় মধ্যম পুরুষ বাংলায়, আর থার্ড পার্সনকে কি বলা হয়? থার্ড পার্সনকে বলা হয় নাম পুরুষ। উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। এবং ইংলিশে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবং এই ডেফিনেশনটা এভাবে আমরা জানি, যিনি কথা বলেন তিনি হচ্ছেন ফার্স্ট পার্সন। তার মানে আমি তোমাদের সাথে কথা বলতেছি, আমি হচ্ছে ফার্স্ট পার্সন। ইউ, তোমরা যারা আমার কথা সরাসরি শুনতেছ, তোমরা হচ্ছে সেকেন্ড পার্সন। আর আমরা যাদেরকে নিয়ে কথা বলছি, যারা আমাদের সামনে উপস্থিত নেই বা যারা আমাদেরকে দেখছে না, শুনছে না, তারা হচ্ছে থার্ড পার্সন। এটা হচ্ছে একেবারে সহজ যে ডেফিনেশন, সেই ডেফিনেশন পার্সন সিনার। সেকেন্ড, আমরা যখন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাব বা কোশ্চেন সলভ করতে যাব, তখন আমাদেরকে পার্সন বুঝতে হবে। বিশেষ করে পার্সনটা প্রোনাউনের সাথে রিলেটেড। প্রোনাউনের ক্ষেত্রে ফার্স্ট পার্সন কোনগুলো? আমি, এই যে আই বললাম, উই, সাবজেক্ট হিসেবে আই, উই, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, আর থার্ড পার্সন হচ্ছে হি, শি, দে, ইট, অথবা কোনো ব্যক্তির নাম, এটা হচ্ছে থার্ড পার্সন। এটা কিন্তু আমাদের লাগবে। আবার এই পার্সনকেও 2 ভাগে ভাগ করা যায়। পার্সনটা 2 ভাগে হয়, সেটা হচ্ছে নাম্বারের বিবেচনায়, যে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। যেমন ফার্স্ট পার্সনের সিঙ্গুলার হচ্ছে আই, প্লুরাল হচ্ছে উই। সেকেন্ড পার্সনের সিঙ্গুলার হচ্ছে ইউ, প্লুরাল হচ্ছে ইউ। আবার থার্ড পার্সনের সিঙ্গুলার হচ্ছে হি, শি, ইট, আর প্লুরাল হচ্ছে দে। অথবা কারো নাম, এটা হচ্ছে সিঙ্গুলার। আবার কোনো বস্তুর প্লুরাল, যেমন ম্যান গোজ, বয়েজ, গার্লস, এগুলো হচ্ছে প্লুরাল ফর্ম, অর্থাৎ পার্সনের প্লুরাল ফর্ম বা নাউনের প্লুরাল ফর্ম। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। তার মানে এখানে কিন্তু আমাদের জেন্ডার আসতেছে না, বরং আমরা যখন সাবজেক্টের পরে ভার্ব নির্ধারণ করতে যাই, তখন আমাদের 2টো বিষয় লাগে। একটা হচ্ছে নাম্বার, আর একটা হচ্ছে পার্সন। নাম্বারটা জড়িত নাউনের সাথে প্লাস ভার্বের সাথে, পার্সনটাও কিসের সাথে জড়িত? প্রোনাউনের সাথে প্লাস নাউনের সাথে। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের এখানে প্রথম যে এমসিকিউটা, এটার উত্তর কি হবে? উত্তরটা হবে সি নাম্বার, যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু নাম্বার অ্যান্ড পার্সন। ওকে, সেকেন্ড, আমরা একেবারে বেসিক আলোচনায় ছিলাম। আমাদের সেকেন্ড যে প্রশ্নটা, দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশনড, এখানে এটার সঠিক অ্যান্সার কি হবে? খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের যে প্রথম প্রশ্নটা, এখানে এই প্রথম প্রশ্নটার অ্যান্সার কি হবে, এটা একটু খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। যেমন এটার বাংলা অর্থ হচ্ছে বড় কক্ষটি শীততাপ নিয়ন্ত্রিত। বড় কক্ষটি শীততাপ নিয়ন্ত্রিত। দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশনড। ইজ বলেছ, ওকে। বিথি ইজ বলেছ। সমীর উরাং, তুমি ইজ বলেছো, অসংখ্য ধন্যবাদ। আরও 2-1জন একটু কমেন্ট করে জানিয়ে দাও। ইজ বলেছো, অসংখ্য ধন্যবাদ। তার মানে এটা আমরা কেন ইজ বললাম, এটার যদি একটু ব্যাখ্যার দিকে যাই, দেখো এই বাক্যের সাবজেক্ট কোনটা? সাবজেক্টটা হচ্ছে দ্য বিগ রুম। এটা হচ্ছে আমাদের সাবজেক্টের পজিশনে আছে। এখানে সাবজেক্টের পজিশনে 3টা শব্দ আছে, দ্য বিগ রুম। এখানে এই বিগ শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা রুমকে মডিফাই করে, আর রুমটা হচ্ছে গিয়ে নাউন। তার মানে এই রুমটা হচ্ছে এই পুরো বাক্যের সাবজেক্ট, এই পুরো বাক্যের সাবজেক্ট। আর সাবজেক্টটা এখানে কি আছে? সাবজেক্টটা আছে রুম। যেহেতু এটার শেষে এস বা ইএস নাই, তার মানে এটা হচ্ছে সিঙ্গুলার। তার মানে এটা যেহেতু সিঙ্গুলার, সাবজেক্ট যদি কোনো বাক্যের সিঙ্গুলার হয়, তখন ভার্বেরও কি হবে? সিঙ্গুলার হবে। তার মানে এখানে সিঙ্গুলার ভার্বের ফর্ম কোনটা আছে? ইজ আছে। দ্য বিগ রুম ইজ এয়ার কন্ডিশনড। এখন এখানে আমরা আর ব্যবহার করতে পারবো না, শুড ব্যবহার করতে পারবো না, কারণ শুডের পরে কি বসে? শুডের পরে B1 বা ভার্বের বেস ফর্ম বসে। আর এখানে এয়ার কন্ডিশনড আছে, এটা মূলত কোন ফর্মে আছে? এটা হচ্ছে গিয়ে পেসিভ ভয়েসে আছে। এটা ভয়েসের কোন ভয়েসে আছে?
পেসিভ ভয়েজে আছে, যার জন্য ভার্বের শেষে কি যুক্ত হয়েছে, ইডি যুক্ত হয়েছে। বাট আমাদের মূল আলোচনা হচ্ছে যেহেতু সাবজেক্ট সিঙ্গুলার, ভার্বের কোন ফর্ম হবে, সিঙ্গুলার হবে। আবার আমাদের এই সাবজেক্টটা যদি প্লুরাল হতো, ভার্বের কোন ফর্ম হতো, প্লুরাল হতো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম এটাই যে আমাদের সাবজেক্ট কোনো সেন্টেন্সের এটা যদি সিঙ্গুলার হয়, ভার্বের আমরা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব। সাবজেক্ট এটা যদি প্লুরাল হয়, ভার্বের আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করব। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অথবা কোনো সেন্টেন্সের স্ট্রাকচার আমি যেটাই বলি না কেন, এটা তোমাকে সর্বপ্রথম যে অংশটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে আমাদের সাবজেক্ট কোনটা, অর্থাৎ সাবজেক্টের রুট ওয়ার্ড কোনটা, অর্থাৎ মূল শব্দ কোনটা। এবং এই মূল শব্দটা আইডেন্টিফাই করার পরে মূল শব্দটাকে সিঙ্গুলার না প্লুরাল এটা আইডেন্টিফাই করতে হবে। যদি সিঙ্গুলার হয় ভার্বের সিঙ্গুলার হবে, যদি প্লুরাল হয় ভার্বের প্লুরাল হবে। সুতরাং যারা ইজ অ্যান্সার দিয়েছো সবার অ্যান্সার হয়েছে, অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য, কনগ্রেচুলেশনস। ওকে, দেন আমরা যদি সেকেন্ড প্রশ্নটা দেখি, দ্য গ্রেপস ড্যাশ সোর টেস্টিং আর টেস্টিং টেস্ট টেস্ট, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হবে খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের যে দ্বিতীয় প্রশ্নটা আছে, আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সলভ করছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম অনুযায়ী আমাদের 3 নম্বরের যে প্রশ্নটা আছে এটার সঠিক অ্যান্সার কি হবে, দ্য গ্রেপস ড্যাশ সোর। খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। বি বলেছো, বি বলেছো, সামির উরাং বলেছো বি, তিথি বলেছো বি, ফাতেমা কানিজ বলেছো বি। ওকে, আমাদের সাথে যুক্ত হয়েছে তোমাদের প্রিয় স্যার এসিন ভুয়ান, এসিন স্যার যুক্ত হয়েছে। মাজহারুল সরকার বলেছো ডি, ইমরান আহমেদ বলেছো আর, সরকার বলেছো ডি, মাহিন বলেছো বি, প্রিন্স প্রিয়া বলেছো বি, অনেকেই। দেন হচ্ছে মাজেদা মাহমুদ বলেছো বি, অসংখ্য ধন্যবাদ, অনেকেই অ্যান্সার করছো, সবাই কমেন্ট করে জানিয়ে দাও। মাহিন বলেছো বি। ওকে, তাহলে এখানে তোমাদের অ্যান্সারটা প্রথমত হচ্ছে অ্যান্সারটা তোমাদের লজিকে সঠিক কিন্তু আবার সঠিক না। প্রথমত হচ্ছে দ্য গ্রেপস এটা প্লুরাল, নির্দ্বিধায় এটা প্লুরাল, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার মানে আমাদের যেহেতু সাবজেক্ট, এটা আমাদের সাবজেক্ট, সাবজেক্ট যেহেতু প্লুরাল তার মানে আমাদের যে ভার্ব আসবে ভার্বটা কি হবে, ভার্বটা হবে প্লুরাল। কি হবে, প্লুরাল। ওকে, এখন দেখো এখানে আমাদের প্লুরাল ভার্ব কোথায় কোথায় আছে। প্রথমে হচ্ছে টেস্ট, এটা কাটা যাচ্ছে কারণ ভার্বের শেষে এস বা ইএস আছে, তার মানে এটা সিঙ্গুলার ফর্মে আছে, এটা হবে না। টেস্টিং এটাও হবে না, ভার্বের আইএনজি ফর্মে আছে। এখন দেখো বি এবং ডি এই দুটোই কিন্তু প্লুরাল ফর্মে দেয়া আছে। এখানে বিতে অক্সিলারি ভার্ব আর দেয়া আছে, তার মানে এটা প্লুরাল আর টেস্টিং সোর। আর ডিতে ভার্বের শেষে এস বা ইএস দেয়া নাই, তার মানে এটাও কোন ফর্মে দেয়া আছে, এটাও প্লুরাল ফর্মে দেয়া আছে। আর এখানে আমাদের বি নম্বরটাও প্লুরাল ফর্মে দেয়া আছে। এখন তোমরা আমাকে বলবে যে ভাইয়া অ্যান্সার বি হবে না ডি হবে, কোনটা হবে? এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হবে এটা আমরা কিভাবে বুঝবো? এক্ষেত্রে দেখো এই যে টেস্ট, এটাকে বলা হয় স্টেটিভ ভার্ব। কি বলা হয়? স্টেটিভ ভার্ব, STATIVE, স্টেটিভ ভার্ব। স্টেটিভ ভার্ব যে কোনগুলো? স্টেটিভ ভার্ব হচ্ছে যে ভার্বগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, উপলব্ধি করা যায়। যেমন টেস্ট, এই টেস্টটা কিন্তু তুমি জিহ্বা দিয়ে উপলব্ধি করতে পারো, তুমি তোমার স্কিন দিয়ে যে কথাগুলো উপলব্ধি করতে পারো, তুমি নাক দিয়ে যে ঘ্রাণটা নিতে পারো। অর্থাৎ হচ্ছে কি কোনো কিছুকে ফিল করা, কোনো কিছু টেস্ট করা, কোনো কিছুকে চোখে দেখা। অর্থাৎ যেই ভার্বগুলোকে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, শুধু উপলব্ধি করা যায়, সেই ভার্বগুলোর কখনো কি হয় না, আইএনজি ফর্ম হয় না। যেহেতু এখানে দ্য গ্রেপস আমি টেস্ট করব, এটা জিহ্বা দিয়ে উপলব্ধি করব, এই ক্ষেত্রে এটার সাথে আইএনজি ফর্ম ব্যবহার করা যাবে না, যার জন্য আমাদের বি নম্বরটা অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হবে কোনটা? ডি নম্বর। তাহলে স্টেটিভ ভার্ব যেগুলো, স্টেটিভ ভার্বের কখনো কি হয় না, কন্টিনিউয়াস ফর্ম হয় না। স্টেটিভ ভার্বের কখনো কি হয় না, কন্টিনিউয়াস ফর্ম হয় না। এটা তোমরা মাথায় রাখবে। যেই ভার্বগুলোকে উপলব্ধি করতে হয় সেই ভার্বগুলোর কখনো কন্টিনিউয়াস ফর্ম হয় না। সুতরাং এটার সঠিক অ্যান্সার কি হবে? ডি হবে। দ্য গ্রেপস টেস্ট সোর, এক্ষেত্রে প্লুরাল হবে। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? এই প্রশ্নের ক্ষেত্রে অ্যান্সার হবে ডি নাম্বার।
তোমরাও যারা অ্যান্সার করেছো অসংখ্য ধন্যবাদ, তোমাদের অ্যান্সারটা কিন্তু সঠিক ছিল তোমাদের লজিকে, কিন্তু এই বিষয়টা তোমাদের জানা ছিল না যে এসটেটিভ ভার্বের কখনো প্লুরাল হয় না। নতুন একটা তথ্য তোমরা জানতে পারলে, তার মানে আশা করি এই অংশটা কিন্তু তোমাদের ভবিষ্যতে কাজে দিবে। ওকে, এরপরে আমাদের যে 4 নম্বর প্রশ্ন সেটা হচ্ছে আই ড্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে? আই dash the 9th letter of English alphabet is, are, am, will be। সঠিক অ্যান্সার কোনটা হবে? মাহিন অসংখ্য ধন্যবাদ। সানি আলম বলেছ ওকে, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এসটেটিভ ভার্বের প্লুরাল হয় না। প্রিন্স প্রিয়া মুজিবুর রহমানকে মেনশন করেছ, ইজ বলেছ। আই বিথি বিনতে, আচ্ছা বিথি বলেছ, ইজ। সামির উরাং বলেছ সি, ওকে। জাইমা রহমান বলেছো ইজ, ওকে। আরও একটু কমেন্ট করে জানিয়ে দাও, খুব দ্রুত কমেন্ট করো, সবাই কমেন্ট করবে আশা করি। মাজেদা মাহমুদ বলেছো এম, ওকে অসংখ্য ধন্যবাদ। মাহমুদ তাহিদুল ইসলাম বলেছো সি। মাজহারুল সরকার বলেছো ডি, ওকে। প্রিন্স প্রিয়া বলেছো ডি। সানি আলম বলেছো এম। মাহিন বলেছো সি। এখন এখানে দেখো, এটার যদি আমরা একটু অ্যান্সারের দিকে খেয়াল করি, এই পুরো সেন্টেন্সটার অর্থ কি দেখো তো। আই ড্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। এখানে যে এই আইটা আছে, এই আইটা কি ইংলিশের আমরা যে জানি আমার পরিবর্তে, আমি মনসুর আমি কথা বলছি, আমার পরিবর্তে আই বসে, যেমন আম আ টিচার, আমি একজন শিক্ষক। এখন এটা কি প্রোনাউনকে বোঝাচ্ছে? ইংলিশ আই, এই আইটা কি প্রোনাউনকে বোঝাচ্ছে? অথবা ইংলিশ এটা অ্যালফাবেট, PHABET, অ্যালফাবেটকে বোঝাচ্ছে। অর্থাৎ ইংরেজি যে বর্ণমালা ABCDEFGHI, এই যে এইচের পরে এই আই বর্ণটাকে বোঝাচ্ছে। কোনটাকে বোঝাচ্ছে বলো তো? এই আইটা কি প্রোনাউনকে বোঝাচ্ছে না? ইংলিশের যে নবম অ্যালফাবেট, এইচের পরে যে আই, সেই আইটাকে বোঝাচ্ছে। কাকে বোঝাচ্ছে? একটু কমেন্ট করে জানাও তো, কাকে বোঝাচ্ছে? এটা প্রোনাউনকে বোঝাচ্ছে না নবম লেটার আলফাবেটকে বোঝাচ্ছে? যদি এটা প্রোনাউনকে বোঝায়, অর্থাৎ আই অর্থ যে আমি, প্রোনাউন, আমিকে যদি বোঝায়, তাহলে আই এর পরে অবশ্যই কি বুঝবে? সবসময় এম বুঝবে। কিন্তু এই আইটা যদি প্রোনাউনকে না বুঝিয়ে ইংলিশের নবম অ্যালফাবেটকে বোঝায়, তার মানে আমরা জানি যে কোনো শব্দ, যে কোনো নাম, যেমন এই একটা নাম, একটা শব্দের সাইন, বি একটা শব্দের সাইন, এইচ একটা শব্দের সাইন, আই একটা শব্দের সাইন। যেহেতু একটা শব্দের সাইন, অর্থাৎ একটা শব্দের নাম, তার মানে এটা কি? এটা হচ্ছে সিঙ্গুলার, যেহেতু এটা একটাকে বোঝাচ্ছে। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, আই একটা অ্যালফাবেটের নাম, এটা যদি সিঙ্গুলার হয়, এরপরে ভার্বের কি বুঝবে? ভার্বও অবশ্যই সিঙ্গুলার হবে। কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এক্ষেত্রে এটা যেহেতু অ্যালফাবেট বোঝাচ্ছে, তাহলে হবে I is হয় the 9th letter of English alphabet। I হয় ইংলিশ অ্যালফাবেটের নবম লেটার। এই ক্ষেত্রে আই এর পরে কি বুঝবে? ইজ বুঝবে। এখন তুমি যদি বলো I will be the 9th letter of English alphabet, আই হবে, আই কি নবম লেটার হবে না নবম লেটার হিসেবে আছে? এটা তো নবম লেটার হিসেবে অনেক আগে থেকেই ইংলিশ 26টা অ্যালফাবেটের মধ্যে আছে। সুতরাং উইল বি হওয়ারও কোনো সম্ভাবনা নেই। এম হবে না, কারণ এটা প্রোনাউনকে বোঝাচ্ছে না। আর হবে না, কারণ আইটা কিন্তু প্লুরাল না, বরং আই ইংলিশ 26টা অ্যালফাবেটের একটাকে বোঝাচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার। সুতরাং সঠিক অ্যান্সার হিসেবে কি হবে? ইজ হবে। তার মানে আমরা কোনো একটা শব্দকে দেখলেই এটাকে সিঙ্গুলার প্লুরাল বলবো না, বরং এই সেন্টেন্সটার মিনিং কি হচ্ছে এটার দিকে তোমাকে অবশ্যই খেয়াল করতে হবে। অর্থাৎ ওই শব্দ, ওই শব্দের অর্থ, ওই শব্দের পজিশন, এই বিষয়টা তোমরা খেয়াল করবে। সুতরাং এখানে কি হবে না? এম হবে না, কি হবে? ইজ হবে। আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এবং এটা খুব ইন্টারেস্টিং ছিল, তোমাদের কাছে ইন্টারেস্টিং লেগেছে বলে আমার বিশ্বাস। ওকে, তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নটা শেষ। এরপরে 5 নম্বর প্রশ্নটার দিকে যদি দেখি, হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল, হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হবে? খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। অসংখ্য ধন্যবাদ সবাই অ্যান্সার দেওয়ার জন্য। ভুল উত্তর, সঠিক উত্তর, ইট ডাজেন্ট ম্যাটার। অর্থাৎ এটা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে, বাট পার্টিসিপেট করাটা
অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি যখন অ্যান্সার করবে তোমার মধ্যে যে ইনফরমেশনটা আছে এটা আউট হবে, আর আউট হওয়ার পরে তুমি তোমার ভুলটা বুঝতে পারবে, তোমার ভুলটা বুঝতে পারলেই তোমার ভুলটা তুমি সংশোধন করতে পারবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। সুতরাং স্বতঃস্ফূর্ত পার্টিসিপেট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল, এক্ষেত্রে কি হবে? এম, ইজ, আর, বিন। হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল। হি অ্যান্ড আই, লামিয়া আক্তার এ বলেছো, মাজহারুল সরকার এ বলেছো, তাহিদুল ইসলাম এ বলেছো, মিনার এ বলেছো, সুলতানা বলেছো এ, সুমাইয়া বলেছো ইস, এমএসসি সুমাইয়া, তিথি বলেছো এ, জামিয়া রহমান বলেছো এম, বিথি ইসলাম বলেছো এম। ওকে, উপরের লাইনে উপরের লাইন দেখা যায় না, উপরের লাইন। ওকে, আশা করি এবার দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে একটু কনফিউজিং বলেছো মাহিন, ইনশাল্লাহ একটু কনফিউজিং তো হবেই, বাট এই বিষয়গুলো তোমাদের ভবিষ্যতে কাজে দিবে। ওকে, অনেকেই কমেন্ট করেছো। এখন দেখো এই বাক্যের সাবজেক্ট ভার্ব যেহেতু এগ্রিমেন্ট, আসলে এগ্রিমেন্টটা কি হবে? এই বাক্যের সাবজেক্টকে, এই বাক্যের সাবজেক্টকে হি অ্যান্ড আই, এই বাক্যের সাবজেক্ট কি শুধু সে আর আই অর্থ আমি, সে আমি, এখানে এই দুইজনে কি একসাথে সাবজেক্ট, না শুধু আমি, আইটা সাবজেক্ট? সাবজেক্টটা মূলত কে? এই বাক্যে আমি যদি অর্থের দিকে খেয়াল করি, সে এবং আমি ভালো, সে এবং আমি ভালো। এখন এটা কি শুধু একজন সেকে বোঝাচ্ছে, না এটা সে এবং আমি উভয়কেই যৌথভাবে বোঝাচ্ছে? এখন হি অ্যান্ড আই এই দুজন মিলে এই সাবজেক্টটা কি সিঙ্গুলার না প্লুরাল? আমাকে একটু কমেন্ট করে জানাও তো। হি অ্যান্ড আই যেহেতু এটা দুজনকেই বোঝাচ্ছে, এই দুজন মিলে এটা কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? হি অ্যান্ড আই এই দুটো মিলে এই সাবজেক্ট দুটো, অর্থাৎ হি অ্যান্ড আই এই সাবজেক্টটা সিঙ্গুলার না প্লুরাল? একটু কমেন্ট করো তো আমাকে। এটা কি ভিন্ন ভিন্নভাবে দুজনকে বোঝাচ্ছে না একজনকে বোঝাচ্ছে? এক। দুই নম্বরে যদি দুজনকেই বোঝায় তখন এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? তার মানে অসংখ্য ধন্যবাদ স্যার, প্লুরাল প্লুরাল প্লুরাল। তো সুতরাং সবাই প্লুরাল বলেছো। এখানে দেখো হি অ্যান্ড আই, সে এবং আমি, তার মানে অ্যান্ড দ্বারা দুটো সাবজেক্ট যুক্ত আছে। অ্যান্ড দ্বারা কয়টা সাবজেক্ট যুক্ত আছে? অ্যান্ড দ্বারা, যেমন আমি যদি বলি রাফি অ্যান্ড আবির, রাফি অ্যান্ড আবির। এখন এখানে রাফি এবং আবির সাবজেক্ট কয়টা? দুটো। দুটো কি দ্বারা যুক্ত আছে? অ্যান্ড একটা কনজাংশন দ্বারা যুক্ত আছে। তার মানে দুজন মিলে কি সিঙ্গুলার না দুজন মিলে প্লুরাল? দুজন মিলে অবশ্যই প্লুরাল, কারণ দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন ধরো রাফিটা হচ্ছে তুমি, তার মানে এটা হচ্ছে হি, আর অ্যান্ড আবির, এই আবিরটা হচ্ছে আমি, তার মানে হি অ্যান্ড আই, সে এবং আমি সেখানে গিয়েছিলাম বা ভালো। তার মানে আমাদের সাবজেক্টটা যেহেতু প্লুরাল, সুতরাং ভার্বের কোন ফর্ম হবে? প্লুরাল ফর্ম হবে। তাহলে এখানে এম হবে না, ইজ হবে না, কি হবে? আর হবে। তাহলে এটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা? সঠিক অ্যান্সার হচ্ছে আর। যেহেতু আমাদের সাবজেক্ট প্লুরাল, সুতরাং ভার্বের কোন ফর্ম হবে? প্লুরাল ফর্ম হবে। সুতরাং যারা এ অ্যান্সার দিয়েছো অথবা বি অ্যান্সার দিয়েছো তাদেরটা কিন্তু হয় নাই। সুতরাং অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি। অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে সি। সুতরাং যারা আর বলেছো তাদের অ্যান্সারটা হয়েছে, কারণ এম ব্যবহৃত হয় শুধু আই এর জন্য, ইজ ব্যবহৃত হয় সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তখন, আর ব্যবহৃত হয় সাবজেক্ট যখন প্লুরাল হয় তখন। সুতরাং সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হবে আর। ওকে, অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপরে 6 নম্বর যে প্রশ্নটা আছে এটার দিকে যদি আমরা একটু খেয়াল করি, দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ গ্রেট ফেভারিট। এরপরে আরেকটু যদি তোমাদের সাথে যোগ করে দেয়, গ্রেট ফেভারিট স্টোরি, STORY, স্টোরি, গ্রেট ফেভারিট স্টোরি, অথবা তোমরা এটাকে বলো নোভেল, NOVEL, নোভেল। খুব ক্রিটিক্যাল মনে হচ্ছে মাজহারুল সরকার, আর হবে না, খুব ক্রিটিক্যাল না। ইনশাল্লাহ নিয়মিত ক্লাসগুলো করতে হবে এবং একটু ক্রিটিক্যাল তো হবেই, কারণ এটা কিন্তু ক্রিটিক্যাল না। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়মগুলো সেই ক্লাস
5 থেকে তোমরা শিখে আসতেছো, ক্লাস 5 থেকে সেন্টেন্স লিখতেছো, সেন্টেন্স তৈরি করতেছো, প্যারাগ্রাফ লিখতেছো, কমপ্লিটিং স্টোরি লিখতেছো, তারপরে হচ্ছে গিয়ে গ্রাফ চার্ট লিখতেছো। তার মানে তুমি যখনই লিখতেছো তখনই তোমার একটা সেন্টেন্স তৈরির জন্য সাবজেক্ট লাগতেছে, ভার্ব লাগতেছে। তার মানে তুমি এই সাবজেক্ট আর ভার্ব এগুলো যদি সিঙ্গুলার প্লুরাল না বুঝো তখন সেটা কি হয়ে যাচ্ছে, তখন সেটা কিন্তু ঝামেলা হয়ে যাচ্ছে, সেন্টেন্সটা প্রপারভাবে হচ্ছে না। যার জন্য এই টপিক্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওকে, দ্য অ্যারাবিয়ান নাইটস কোনটা বলেছো? অনেকে হ্যাজ বলেছো, আর এরপরে ইজ, ওয়ার। কে কোনটা অ্যান্সার দিয়েছো? অনেকে হ্যাজ বলেছো, অ্যান্সার সি বলেছো, ডি বলেছো, ডি বলেছো, অনেকে সি বলেছো, সি বলেছো, ইমরান আহমেদ, লামিয়া আক্তার বলেছো, আর সানি আলম বলেছো হ্যাজ, মাজহারুল সরকার বলেছো এ। স্যার এটা কত নাম্বারের প্রশ্নে আসবে? এটা হচ্ছে গিয়ে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্বসের প্রশ্নে আসবে, রাইট ফর্ম অফ ভার্ব। প্রিন্স প্রিয়া, মাহিন বলেছো বি, প্রিন্স প্রিয়া বলেছো ওয়ার, আর হবে স্বামী উড়াং বলেছো আর। এখন দেখো আমরা যদি একটু সঠিক অ্যান্সারের দিকে যাই বা খেয়াল করি, সেটা হচ্ছে দ্য অ্যারাবিয়ান নাইটস স্টিল আ ফেভারিট স্টোরি বলেছি। কি বলেছিলাম এখানে? স্টোরি। প্রথমে দেখো দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ আ স্টিল ফেভারিট স্টোরি, একটা চমৎকার গল্প, আ ফেভারিট স্টোরি। তার মানে এখানে দ্য অ্যারাবিয়ান নাইটস এটা কি সিঙ্গুলার না প্লুরাল? একটু কমেন্ট করে জানাও তো। দ্য অ্যারাবিয়ান নাইটস, এই পুরো সেন্টেন্সটা পড়ে তোমার কাছে কি মনে হয়? দ্য অ্যারাবিয়ান নাইটস এই সাবজেক্টটা কি আমাদের সিঙ্গুলার না প্লুরাল? আমি বললাম দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ স্টিল আ ফেভারিট স্টোরি, একটা চমৎকার প্রিয় গল্প, অর্থাৎ একটা গ্রেট ফেভারিট স্টোরি, একটা গ্রেট ফেভারিট স্টোরি। সুতরাং দ্য অ্যারাবিয়ান নাইটস এই সাবজেক্টটা আমাদের সিঙ্গুলার না প্লুরাল? দ্য অ্যারাবিয়ান নাইটস এই পুরো সেন্টেন্সটা পড়ে কি মনে হয়? এটা কি সিঙ্গুলার না প্লুরাল? দ্য অ্যারাবিয়ান নাইটস যে সাবজেক্টটা আছে, তাহিদুল ইসলাম বলেছো সিঙ্গুলার, মাহিন বলেছো প্লুরাল, আরও দুই একজন একটু কমেন্ট করে জানিয়ে দাও। লামিয়া আক্তার বলেছো প্লুরাল, বিথি বলেছো সিঙ্গুলার। এখন দেখো দ্য অ্যারাবিয়ান নাইটস এটা একটা গল্প গ্রন্থের নাম, এটা একটা নোবেলের নাম, বরং এটা কি হবে? যেহেতু কোনো বইয়ের নাম, বইয়ের নাম, কোনো উপন্যাসের নাম, এটা সবসময় কি হয়? বইয়ের নাম, উপন্যাসের নাম, এটা একটা বইয়ের নাম, অর্থাৎ এটা একটা উপন্যাস। কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম, কোনো কোম্পানির নাম। যেমন আমি তোমাদেরকে বললাম লিবার ব্রাদার্স, LIBER, লিবার ব্রাদার্স, BROTHERS, লিবার ব্রাদার্স, এটা একটা কোম্পানির নাম। ইউনিলিভার্স, এটা একটা কোম্পানির নাম, তাই না? ইউনিলিভার্স, লিবার ব্রাদার্স কোম্পানির নাম। তার মানে এই যে কোম্পানির নাম, কোনো বইয়ের নাম, কোনো মুভির নাম, দেখো টম অ্যান্ড জেরি, টম অ্যান্ড জেরি এটা একটা কার্টুনের নাম। এখন এখানে টম হচ্ছে গিয়ে আমরা জানি টম, আর জেরিকেও আমরা চিনি জেরি, কিন্তু টম আর জেরি দ্বারা এটা কিন্তু আলাদা আলাদাভাবে টম অ্যান্ড জেরিকে বোঝাচ্ছে না, বরং টম অ্যান্ড জেরি যে কার্টুনটা দেখতে আমাদের পছন্দের, এই কার্টুনকে বোঝাচ্ছে। এটা একটা কার্টুনের নাম, টিভি শো এর নাম, লিবার ব্রাদার্স কোম্পানির নাম, দ্য অ্যারাবিয়ান নাইটস একটা বইয়ের নাম। এগুলো যদি, অর্থাৎ কোনো নাম, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, প্রতিষ্ঠানের নাম, কার্টুনের নাম, মুভির নাম, নাটকের নাম, পৃথিবীর যত নাম, এই নামগুলো যদি ইন্ডিভিজুয়াল নাম অথবা স্পেসিফিক নাম, এটাকে আরও সহজে আমরা কি বলবো? স্পেসিফিক নাম, অর্থাৎ নির্দিষ্ট কোনো নাম যখন কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে আসবে তখন সেই সাবজেক্টটা কি হবে? সবসময় সিঙ্গুলার হবে। তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ভার্বের কোন ফর্ম হবে? ভার্বেরও সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে এখানে ভার্বের সিঙ্গুলার ফর্ম কোনটা কোনটা আছে দেখো। তার মানে বি অ্যান্সার হবে না, আমাদের ডি হবে না, কারণ এই দুইটা প্লুরাল। এখন আছে হ্যাজ এবং ইজ। দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ হয়, আর হ্যাজ আছে। আমি যদি বলি দ্য অ্যারাবিয়ান নাইটস হ্যাজ, অ্যারাবিয়ান নাইটের আছে স্টিল, এখনো আ গ্রেট ফেভারিট
সেন্টেন্সের কিন্তু অর্থ আসতেছে না, অর্থ মিলানো যাচ্ছে না, বরং তুমি বলতে পারো কি দ্য অ্যারাবিয়ান নাইটটা হয় স্টিল এখনো আ গ্রেট ফেভারিট স্টোরি টু মি, এটা এখনো আমার কাছে একটা প্রিয় গল্প হিসেবে আছে। তার মানে এটার সাথে হ্যাজ দিয়ে কিন্তু আছে অর্থে অ্যান্সারটা মিলে না, তার মানে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে সি নাম্বার, দ্য অ্যারাবিয়ান নাইটস ইজ স্টিল আ গ্রেট ফেভারিট। তাহলে এখানে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সুতরাং অ্যান্সার কি হবে? ইজ হবে। সুতরাং অসংখ্য ধন্যবাদ হৃদয়ের কোরআন, প্রিন্স প্রিয়া, ইমরান মাহমুদ, দেন বিধি, জাইমা রহমান, সবাই সঠিক অ্যান্সার দিয়েছো, অসংখ্য ধন্যবাদ। সিঙ্গুলার অসংখ্য ধন্যবাদ। তাহলে আশা করি এই অংশটা বুঝতে পেরেছো। তাহলে এখানে নিয়মটা কি ছিল? কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি কোনো নাম আসে, সেই নামটা দেখতে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক ডাজেন্ট ম্যাটার, সাবজেক্ট সবসময় সিঙ্গুলার হিসেবে কাউন্ট হবে এবং ভার্বেরও সবসময় সিঙ্গুলার হবে। ওকে, এরপরে 7 নম্বরের যে প্রশ্নটা আছে, কারেক্ট ওয়ান ইজ, এখানে যে 4টা সেন্টেন্স আছে, এই সেন্টেন্সের মধ্যে কোন সেন্টেন্সটা সঠিক? 10 miles are a long distance, 10 miles are more long distance, 10 miles make a long distance, 10 miles is a long distance। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে একটু কমেন্ট করে জানিয়ে দাও। এক্ষেত্রে এই বাক্যের সঠিক অ্যান্সার অর্থাৎ কোন বাক্যটা সঠিক, এখানে যে 4টা সেন্টেন্স আছে এটার মধ্যে কোনটা সঠিক? ইমরান আহমেদ বলেছো ডি নাম্বার, মোসাম্মদ সুমাইয়া আক্তার বলেছো এ নাম্বার, অসংখ্য ধন্যবাদ। ইজ এ লং ডিস্টেন্স বলেছো ইমরান আহমেদ, সুলতানা বলেছো সি নাম্বার, মেহরিমা, হৃদয়ের কোরআন প্রশ্নটা দেখা যাচ্ছে না, আশা করি দেখা যাচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি। ওকে, এ নাম্বার বলেছো মালহারুল সরকার, এ নাম্বার বলেছো। সামিউল আলম বলেছো এ নাম্বার। খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, যারা কমেন্ট করেছো এখন দেখো, এক্ষেত্রে নিয়মটা হচ্ছে এই বাক্যের সাবজেক্টের দিকে যদি আমরা একটু খেয়াল করি, এই 3টা সেন্টেন্স 4টা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে 10 মাইলস, এটা হচ্ছে সাবজেক্ট 10 মাইলস। এখন এই 10 মাইলস 10 মাইল, এটা দেখতে কি মনে হচ্ছে? প্লুরাল মনে হচ্ছে। আবার এখানে মাইলসের শেষে এস বা ইএস আছে, তার মানে আমরা সবাই কি ধরে নিব যে আর হবে। এখন কেউ বলবা এ নাম্বার 10 মাইলস আর আ লং ডিস্টেন্স, কেউ বলবা 10 মাইলস আর মোর লং ডিস্টেন্স, কারণ এটা 10 মাইল, তার মানে এটা তো একটু লম্বা না, অনেক লম্বায়, যেহেতু 10 মাইল। এখন কাহিনীটা হচ্ছে, এখানে প্রশ্নটা এটা হচ্ছে যে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি TDML আসে, TDMLটা কি? কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি টাইম আসে, কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি ডিস্টেন্স আসে, ডিস্টেন্স TANCE, টাইম ডিস্টেন্স, কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে মাইল MILE, এরপরে হচ্ছে লেন্থ, এম দ্বারা মানি MONEY, টাইম ডিস্টেন্স মানি লেন্থ LENGTH, লেন্থ। কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি টাইম মানি, টাইম ডিস্টেন্স মানি লেন্থ, TDML, টাইম ডিস্টেন্স মানি লেন্থ আসে, এবং এটা দেখতে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, এটা দেখতে কি হোক? সিঙ্গুলার আর প্লুরাল যেটাই হোক না কেন, সিঙ্গুলার আর প্লুরাল যেটাই হোক না কেন, ভার্বের সবসময় কি হবে? ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। ভার্ব সবসময় কি হবে? ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। তাহলে নিয়মটা কি বললাম? নিয়মটা হচ্ছে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে টাইম ডিস্টেন্স মানি লেন্থ যদি আসে এবং সেটা দেখতে সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, ভার্বের সবসময় কোন ফর্ম হবে? সিঙ্গুলার ফর্ম হবে। এবং এখানে এই যে উপরে 3টা আছে, এই 3টার মধ্যে কিন্তু ভার্বের একটারও সিঙ্গুলার ফর্ম নাই। দেখো এখানে আছে আর, এখানে আছে আর, এখানে মেক, তার মানে এটার সাথে এস বা ইএস নাই, তার মানে কোনটা আছে? ডি নাম্বার আছে। এবং এখানে যদি 10 মাইলস না থেকে যদি 1 মাইল থাকতো,
1 মাইল, তাহলেও কি হতো ইস হইতো। আবার যেহেতু 10 মাইলস আছে তাতেও কোনো সমস্যা নাই, কি হবে ইস হবে, কারণ নিয়মটাই হচ্ছে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি TDML টাইম, ডিস্টেন্স, মানি, লেন্থ আসে, এটা দেখতে সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, ভার্বের সবসময় কি হবে সিঙ্গুলার হবে। সুতরাং সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার হবে ডি। তার মানে এটা একটা ব্যতিক্রম নিয়ম, এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে যে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি টাইম, ডিস্টেন্স, মানি, লেন্থ আসে, এটা দেখতে সিঙ্গুলার হোক প্লুরাল হোক ডাজন্ট ম্যাটার, আমাদের ভার্ব সবসময় কি হবে সিঙ্গুলার হবে, অর্থাৎ ভার্বের সবসময় সিঙ্গুলার ফর্ম হবে। তাহলে তোমরা যারা ডি অ্যান্সার দিয়েছো তাদেরটা হয়েছে, যারা দিতে পারো নাই তাদের কোনো সমস্যা নাই, বরং আজকে একটা নতুন নিয়ম শিখলে যে কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি TDML আসে, টাইম, ডিস্টেন্স, মানি, লেন্থ, এটা দেখতে সিঙ্গুলার প্লুরাল যেটাই হোক না কেন ভার্বের সিঙ্গুলার হবে। 8 নম্বর প্রশ্ন যেটা আছে, মার্স ড্যাশ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কী হবে? আমরা টোটাল আজকে 10টা প্রশ্ন সলভ করব। এরপরের প্রশ্নের অ্যান্সার কি হবে? মার্স ড্যাশ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও এই প্রশ্নটার সঠিক অ্যান্সার কি হবে। মার্স ড্যাশ আ প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম। বিথি বলেছ ইস, ফাতেমা কানিজ বলেছ বি, এরপরে হৃদয়ের কোরআন বলেছ ওয়াস, সামিউল আলম বলেছ বি। ওকে, এরপরে ভুল উত্তর, আচ্ছা আরও কমেন্ট করে বি বলেছ বি হবে। দেখো মার্স, এখানে এই মার্স হচ্ছে কি আমাদের যে সোলার প্যানেল আছে বা সোলার সিস্টেম আছে তার মধ্যে আমাদের যে সৌরজগৎ আছে সেই সৌরজগতের একটা কি, এটা একটা গ্রহ। এখন এটা যদি বলি ওয়াস, তার মানে আগে ছিল এখন নাই, বিষয়টা কি এমন না, আগেও ছিল গ্রহ, মানে মঙ্গল গ্রহ আগেও ছিল এখনও আছে, তার মানে কি হবে ইস, এটা একটা ইউনিভার্সাল ট্রুথ। এক্ষেত্রে আমি যদি বলি উইল বি হবে, এটা হয় না, ওয়াজ ছিল এটাও হয় না, আর এটাও হবে না, কারণ এই মার্স এটা সাবজেক্ট হিসেবে কিন্তু প্লুরাল না, বরং এটা একটা গ্রহের নাম। যদিও এর শেষে এস আছে ডাজন্ট ম্যাটার, কিন্তু এটা প্লুরাল না, বরং এটা কি, এটা হচ্ছে সিঙ্গুলার। আর যেহেতু এটা সিঙ্গুলার, সুতরাং ভার্বের কোন ফর্ম হবে, ভার্বের অবশ্যই সিঙ্গুলার ফর্ম হবে। সুতরাং অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে বি নম্বর, যে মার্স ইজ। তাহলে কোনো কিছুর নাম, এটাও ওই যে আগের নিয়ম, কোনো কিছুর নাম এটা দেখতে সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক ডাজন্ট ম্যাটার, এটা কি হবে সবসময় সাবজেক্টের পরে ভার্বের সবসময় সিঙ্গুলার ফর্ম হবে। 9 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা এভরিবডি হ্যাভ গন দেয়ার, এভরিবডি আর গন দেয়ার, এভরিবডি হ্যাজ গন দেয়ার, এভরিবডি হ্যাজ ওয়েন্ট দেয়ার। এক্ষেত্রে সঠিক অ্যান্সার কি হবে খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। এটাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা পার্ট, এবং এখান থেকে তোমাদের ইন্টারে এবং কম্পিটিটিভ এক্সামে অনেক বেশি প্রশ্ন এসে থাকে। এটার সঠিক অ্যান্সার কি হবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে? হৃদয়ের কোরআন বলেছো এ নাম্বার, ওকে। এ বলেছো এমএসটি সুমাইয়া বলেছো সিঙ্গুলার, কোনটা হবে? ইমরান আহমেদ বলেছো এ, মাজহারুল সরকার বলেছো বি নাম্বার। খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। এভরিবডি এ নম্বর বলেছো, অনেকেই এ নম্বর বলেছে। এখন দেখো কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি অথবা এভরিওয়ান আসে, কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি, এভরিওয়ান, অথবা কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি সামবডি, সামন, এগুলো যদি আসে,
অর্থাৎ কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরিওয়ান, সাববডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান এগুলো যদি আসে, তখন ওই বাক্যের এভরিবডি দ্বারা ইন্ডিভিজুয়ালভাবে প্রত্যেককে বোঝাচ্ছে, ভিন্ন ভিন্নভাবে। আমি বললাম এভরিবডি ইন দ্য ক্লাসরুম, এভরিবডি ইন দ্য লাইফ, তার মানে ভিন্ন ভিন্নভাবে আমি প্রিন্স প্রিয়াকে বোঝাচ্ছি, ইমরান আহমেদকে বোঝাচ্ছি, তোমাকে বোঝাচ্ছি, একেবারে ইন্ডিভিজুয়াল সবাইকে আলাদা আলাদাভাবে ধরে ধরে বোঝাচ্ছি। তার মানে এই এভরিবডিটা হচ্ছে সিঙ্গুলার, এভরিবডি, সামবডি, এনিবডি এগুলো হচ্ছে সিঙ্গুলার। যেহেতু এগুলো সিঙ্গুলার, তাহলে এগুলোর পরে সবসময় কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। এখন দেখো সিঙ্গুলার ভার্ব কোথায় আছে? হ্যাভ কি সিঙ্গুলার? না, হ্যাভ সিঙ্গুলার না, হ্যাভ হচ্ছে প্লুরাল। আর কি সিঙ্গুলার? না, আর সিঙ্গুলার না, আর হচ্ছে প্লুরাল। হ্যাজ কি সিঙ্গুলার? হ্যাঁ, হ্যাজ সিঙ্গুলার। এখন সি আর ডি এর মধ্যে অ্যান্সার কোনটা হবে? এখন হ্যাজের পরে কি বসে? B3 বসে। এখন হিজের পরে এখানে দেয়া আছে ওয়েন্ট, তার মানে দেয়া আছে B2, আর গন এটা দেয়া আছে B3, তার মানে হ্যাজের পরে কি বসেছে? B3 বসেছে। এভরিবডি হ্যাজ গন দেয়ার, প্রত্যেকে সেখানে গিয়েছিল, তার মানে সঠিক অ্যান্সার কোনটা হবে? সি হবে। তাহলে এখানে আমরা নিয়মটা কি শিখলাম? কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি, এভরিওয়ান, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান অর্থাৎ এভরি এবং ইজ যুক্ত যদি কোনো সাবজেক্ট আসে, তখন এই বাক্যটা সবসময় কি হবে? সিঙ্গুলার হবে। সুতরাং সঠিক অ্যান্সার কি হবে? সি নাম্বার হবে, এভরিবডি হ্যাজ গন দেয়ার। সুতরাং বিথি অসংখ্য ধন্যবাদ, সঠিক অ্যান্সার দিয়েছো। সামির উড়ান, মাহিন অসংখ্য ধন্যবাদ। ওকে, আমি ভুল উত্তর বলেছি, হৃদয়ের কোরআন, অসুবিধা নেই, সঠিক উত্তর আবার বলবে। আমাদের আজকের মতো সর্বশেষ যে প্রশ্ন, 10 নম্বর প্রশ্নটা, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটার ক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা? দেখি তোমরা এটা পারো কিনা। তোমাদের জন্য একেবারে আজকের ক্লাসের সর্বশেষ প্রশ্ন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের, এটার সঠিক অ্যান্সার তোমরা দিতে পারো কি না? সামিউল আলম অসংখ্য ধন্যবাদ, সি বলেছো অ্যান্সার। তোমরা আরো যারা আছো সি বলেছো। নাইম অসংখ্য ধন্যবাদ নাইম। সুলতানা বলেছো সি 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 সি, না এটা সি সি না, শুধু সি। এরপরে সি বলেছো মাজহারুল সরকার, ওকে। সমীর উড়ান সি বলেছে, তার মানে সি হবে। এইমাত্রই আমি বললাম কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যদি এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, এনিবডি, এনিওয়ান, সামবডি, সামওয়ান থাকে, তখন এটা সিঙ্গুলার, ভার্বে সবসময় সিঙ্গুলার হবে। এখানে এটাও সিঙ্গুলার না, এটাও সিঙ্গুলার না। আর হ্যাজের পরে সবসময় কি বসে? B3 বসে, তার মানে এটা B3 দেওয়া আছে, এখানে দেওয়া আছে B2, তার মানে এটা হবে না। সুতরাং সঠিক অ্যান্সার কোনটা? সি। তাহলে আজকে আমরা যে 10টা MCQ দেখলাম, 10টা MCQতে মিনিমাম আমরা 10টা নিয়ম শিখেছি একেবারে আলাদা আলাদাভাবে। আর এই 10টা MCQ যদি তোমরা মনে রাখতে পারো, 10টা এক্সাম্পল যদি মনে রাখতে পারো, এই 10টা এক্সাম্পল দিয়ে 100টা এক্সাম্পল তোমরা সলভ করতে পারবে বলে আমার বিশ্বাস। সুতরাং ইনশাআল্লাহ তোমাদের নেক্সট যে ক্লাস হবে সেখানে আবার আমি বাকি যে পার্ট আছে সেটা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং তোমাদের সামনের যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য একটা ডিপ প্রিপারেশন নিবে, একটা সাউন্ড প্রিপারেশন নিবে, সেই প্রত্যাশা। সেই সাথে সাথে আগামীর যে কোরবান, সেই কোরবানটা যাতে তোমাদের সুন্দর কাটে, ভালো কাটে, কোরবানের মাধ্যমে যাতে নিজেদের মধ্যে ত্যাগ, মহিমা এবং উৎসাহ তৈরি হয়, উৎসাহ, উদ্দীপনা, স্যাক্রিফাইসের মনোভাব যাতে তৈরি হয়, সেই প্রত্যাশায় আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।